এবার আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষায় তৎপরতা শুরু করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের আয়ের উৎস, টিকে থাকার উৎস, দলীয় ফান্ডের একটা উৎস হচ্ছে আওয়ামী লীগের দখলকৃত সম্পত্তি। আওয়ামী লীগের কোম্পানি, আওয়ামী লীগ নেতাকর্মীদের মাছের ঘের, চিংড়ি ঘের, ব্যবসা প্রতিষ্ঠান, এগুলোকে বিএনপি গণিমতের মাল মনে করে। এজন্য আপনি দেখবেন যে দেশব্যাপী আওয়ামী লীগের লোকজনের যত সম্পত্তি লুটপাটের শিকার হয়েছে, দখলের শিকার হয়েছে, এগুলো সব বিএনপির লোকজন পরিচালনা করছে, তারা নিয়ে নিয়েছে। যেমন ডিবি হারুনের যে সম্পত্তিগুলো যেগুলো তিনি রেখে পালিয়ে গেছে, এটা এখন বিএনপির লোকজন দেখভাল করছে দুই ভাবে। একটা হচ্ছে সরাসরি বিএনপির লোকজন দখল করেছে, আর একটা হচ্ছে যে না, আওয়ামী লীগের যিনি মালিক তার সাথে লিয়াজ করে ভাগ বটরা করে খাচ্ছে। যে আওয়ামী লীগের পলাতক নেতা মনে করেছে যে আমার যদি এখানে 50 কোটি টাকার সম্পত্তি থাকে তাহলে আমি তো 1 টাকাও পাবো না, তার চাইতে বরং আমি 30 কোটি টাকা পাই, ওরা 20 কোটি টাকা খাক। এভাবেও চলছে, যেহেতু কাগজে কলমে আওয়ামী লীগের লোকের ওই সম্পত্তি। আবার যশোর অঞ্চলে যদি দেখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মাছের ঘের বা নানান প্রতিষ্ঠান, ওটা বিএনপি দখল করে নিয়েছে। সারা দেশে আওয়ামী লীগের পলাতক নেতাদের সম্পত্তি বিএনপির লোকজন দখল করে নিয়েছে। এটা দিয়ে তারা দল চালাচ্ছে, এটা দিয়ে অনেকে নমিনেশন কিনেছে। তো এখন আওয়ামী লীগের লোকজন এত সম্পত্তি কিভাবে করেছে? অবৈধভাবে, রাষ্ট্রীয় টাকা লুটপাট করে। সরকার স্বাভাবিকভাবেই আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে। এই সরকারের নানান সমালোচনা, দুর্বলতা আছে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকারের যে অবস্থান, এটা একদম ঠিক। কঠোরতা সর্বোচ্চ পর্যায়ে। হাসিনার ফাঁসি রায় হয়েছে, 21 বছরের কারাদণ্ড হয়েছে। জয় পুতুলের 5 বছরের কারাদণ্ড হয়েছে এবং হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন। আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এই জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার অ্যাকশন ঠিক আছে, কিন্তু বিএনপি পদে পদে বাধা দিচ্ছে। কারণ বিএনপি চায় যে এগুলো বিএনপি দখল করতে। যেমন ম্যান্ডেট খসরু একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগের বিচার করবে বিএনপি, ইউনূস বিচার করা কে? তার মানে বিএনপি ওই টাকার বিনিময়ে মামলা করবে, বিচার করবে, রায় দিবে, অথবা টাকা যে দিতে পারবে তাকে খালাস দেবে। এটা করে বিএনপি, ইউনূস কেন করবে? এটা হচ্ছে বিএনপি একটা খায়েশ। এই প্রেক্ষিতে মির্জা ফখরুলের বক্তব্য, লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না। আচ্ছা, লুটপাটকারীদের শাস্তির একটা পার্ট হচ্ছে তার প্রতিষ্ঠান যদি অবৈধভাবে গড়ে তোলা হয় সেটা বন্ধ করে দেয়া। কিন্তু মির্জা ফখরুল বলছেন, মানে এখানে আওয়ামী লুটপাটকারীদের কথাই তো বলা হচ্ছে, তাদের শাস্তি দিন কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করবেন না। কোন প্রতিষ্ঠান বন্ধ করছে? কোন প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে বন্ধ করছেন না। বৈধভাবে প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠান সরকার একটাও বন্ধ করছে না। তাহলে মির্জা ফখরুলের গায়ে লাগছে কেন? সবকিছুতেই তো মির্জা ফখরুল গায়ে লাগছে। পুলিশ কমিশন আইন করছে, মির্জা ফখরুল স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন যে এটা ঠিক হচ্ছে না। এনজিও নিয়ে আইন করছে যে এটা ঠিক হচ্ছে না, কিছুই করতে পারবে না। তো করবে কি? লন্ডনে বসে এটা করতে হবে। আবার এখন বলছে লুটপাটকারীদের শাস্তি দিন কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবে না। আরে লুটপাটকারীদের শাস্তির একটা অংশই তো প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া। আর স্বাভাবিকভাবে আওয়ামী লীগের লোকজন যেসব প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিক ভাবে করেছে সেগুলো বন্ধ করছে না। সরকার প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে সেই প্রতিষ্ঠানগুলো চালিয়ে নিচ্ছে। যেমন বেক্সিমকো গ্রুপ সরাসরি সালমান এফ রহমান গ্রেপ্তার। তার প্রতিষ্ঠানে কারো চাকরি গিয়েছে না প্রতিষ্ঠানের তৎপরতা কমে গিয়েছে? বেক্সিমকো প্রোডাকশনে কোনো হ্যাম্পার দেখছেন আপনারা? বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে বেক্সিমকো গ্যাস থেকে শুরু করে কোনো কিছুই তো বন্ধ নেই, সব চলছে এবং সুন্দরভাবে চলছে, কারো চাকরি যায়নি। কিন্তু কোনো প্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে তোলা হলে সেটা তো বন্ধ করবে। আর এটা বরং এতে বেকারত্ব বাড়ে না, বেকারত্ব কম। কিভাবে? যদি কোনো প্রতিষ্ঠান এরকম মনে হয় এটা প্রতিষ্ঠিত হয়েছে অবৈধভাবে এবং এটার যে টাকা এটা বিদেশে চলে যাবে, নানান অবৈধ প্রতিষ্ঠান, সবকিছু অবৈধভাবে জন্ম নিলে এটার বাকি প্রক্রিয়া অবৈধ হয়। তো এতে আরো বেকারত্ব বাড়ে, দেশের টাকা বিদেশে পাচার হয়, অব্যবস্থাপনা,
বরং একটা সিস্টেমের মধ্যে আনতে হলে মনে রাখতে হবে যে আইনের শাসন কায়েম করা ছাড়া কখনো বেকারত্ব কমে না। যেমন কোন প্রতিষ্ঠান ধ্বংস করাটাও বেকারত্ব হ্রাস করার জন্য জরুরি। কিভাবে? এই অবৈধ প্রতিষ্ঠান ধ্বংস করে, লুটপাট, অর্থ পাচার, বিদেশে টাকা পাচার, এগুলো বন্ধ করার মাধ্যমে ওরকম আরো 10টা প্রতিষ্ঠান গড়ে তুলবে। কোনো কোনো ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান বন্ধ করার ফলে আরো 10টা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। সেখানে 500 মানুষের চাকরি করে 5000 মানুষের চাকরি দেওয়া সম্ভব। কিন্তু না, এগুলো পছন্দ হচ্ছে না মির্জা ফখরুলের। প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না, মানে এগুলো বিএনপি দখল করবে। এগুলোর মোটিভ হচ্ছে বিএনপি দখল করবে। আওয়ামী লীগের লোকজনের, লুটপাটকারীদের প্রতিষ্ঠানগুলো বিএনপি লুটপাটকারীরা গনিমতের মাল মনে করে। এটা হচ্ছে বাস্তবতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত 15 বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিন, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয়। আইন আছে, আইন অনুযায়ী অনেক ক্ষেত্রে অবৈধ বা লুটপাটের টাকায় গড়া প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া আইনি শাস্তি, সেটাও হতে দেবেন না নাকি? গায়ের জোরে কোনো প্রতিষ্ঠান এই সরকার বন্ধ করে দিয়েছে? একটাও না। তাহলে আপনার গায়ে লাগে কেন? মানে আপনারা দখল নিতে পারেন এই জন্য নিউজ কেন বন্ধ করে দিব? এটা আমরা দখল করে নিব। টিভি চ্যানেলগুলো যেভাবে দখল করে নিয়ে বাগবাটার করে খাচ্ছেন, অবৈধভাবে দখল করে নিচ্ছে, অবৈধ মালিক হতে চাচ্ছে বিএনপি। বাংলাদেশের প্রায় সমস্ত টেলিভিশন চ্যানেল অবৈধভাবে বিএনপি দখল করে নিয়েছে, অনেক পত্রিকা অবৈধভাবে দখল করে নিয়েছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রাখছে। এখন কি চান? অর্থনৈতিক সচল রাখতে চাঁদাবাজির লাইসেন্স চান? একটু চাঁদাবাজি হতে পারে, কিছু লুটপাট হতে পারে। ওই যে একটা কথা বলে না বিএনপি, যে ক্ষমতা আসলে 18 মাসের মধ্যে 1 কোটি না কয় কোটি যেন কর্মসংস্থান করবে। বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে 1 কোটি বেকার নাই, আর পৃথিবীতে অনেক দেশে 1 কোটি জনসংখ্যাই নেই। তো সেখানে 1 কোটি কর্মসংস্থান একদম উদ্ভট কথা, যেটা ইকোনমিক্স এর দৃষ্টিতে একদম ফালতু কথা। এটা কেন বলে, কিভাবে বলে? এটা একটা ব্যাখ্যা হচ্ছে, যারা টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা তুলে, লঞ্চঘাট থেকে, পাবলিক টয়লেট থেকে চাঁদা তুলে, এগুলোকেও কর্মসংস্থানের আওতায় হিসাবে ঘোষণা দিতে চায়। তারপরে বলতে পারে যে আমাদের চাঁদাবাজি আছে প্রায় 50 লাখ, 50 লাখ চাঁদাবাজি, এদেরকে আমরা লাইসেন্স দিয়েছি, মানে ওটা একটা কর্মসংস্থান। তাহলে এটা কেন বলছেন? দাবি করেন বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে, একথা কেউ বলতে পারেনি। অবশ্যই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিএনপি। বাংলাদেশের ইতিহাসে 2005-06 সালে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, ইতিহাসে এরকম ভয়ানক ঊর্ধ্বগতি কখনো হয়নি। 2001 সাল থেকে 2006 সালে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, আওয়ামী লীগের 15 বছরের সমান শুধু 5 বছরে হয়েছে। যদিও আওয়ামী লীগের তো ভলিউম বেশি, কারণ কি? এখন তো ডলার কিংবা অর্থের দাম কম। বিএনপি যখন পাচার করেছে তখন $1 50 টাকা, আর এখন $1 130-140 টাকার কাছাকাছি। তাহলে বুঝতে পারছেন বিএনপি কি পরিমাণ অর্থ পাচার করেছে। এখন আওয়ামী লীগের সম্পত্তি, প্রতিষ্ঠান দখল করতে চায় বিএনপি। নির্বাচন পিছিয়ে দিতে বিএনপির সাথে এনসিপি রাজি। হ্যাঁ, এটা এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে, এবং না হলেও হবে, সামনে আপনারা দেখতে পাবেন। আমাদের দাবি অ্যাট এনি কস্ট ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। এটা পত্রিকার সাদা পাতায় সাদা চোখে আপনি তাকালে এটা বুঝবেন না। আপনি যদি জাস্ট রাজনীতির একজন প্যাসিভ পাঠক হন, প্যাসিভ রিডার হন, আপনি বুঝবেন না যে বিএনপি এখন নির্বাচন চায় না, বিএনপি এখন নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। এটা সহজে ইন্টেলিজিবল নয়। দর্শক, রিয়ালিটি হচ্ছে আমরা যারা অ্যাক্টিভ অবজারভার, ভিতর থেকে কিছু তথ্য জানতে পারি বা অবজার্ভ করতে পারি, আমরা স্পষ্ট করছি, আপনি নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে পারেন। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, বিএনপি ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে চায়। নানান যুক্তি দেখাচ্ছে। এখন তারা বলা শুরু করেছে লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচনের সময় আসেনি, নির্বাচনের পরিবেশ নাই, এই প্রশাসন, এই সরকার জামাতি সরকার, জামাতকে জিতে দিতে চায়, ইত্যাদি অমুক নানান কথাবার্তা বলছে। একটা বিষয় দাঁড়ালো যে বিএনপি নির্বাচন চায় না, এটা ফাইনাল। দ্বিতীয় হচ্ছে এনসিপি কি চায়। এনসিপি একটা বক্তব্য বিশ্লেষণ করছি নাহিদ ইসলামের। নির্বাচন আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে।
দেখেন, এনসিপি হোক আর বিএনপি হোক, কেউই সরাসরি বলবে না যে নির্বাচনী পরিবেশ নাই, নির্বাচন চাই না। ওটা ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। উপরে উপরে বলবে যে হ্যাঁ নির্বাচন চাই, নির্বাচন তো হতেই হবে। কারণ নির্বাচনের বিরোধিতা করা এটা গণতান্ত্রিক দলের পক্ষে সম্ভব নয়। মাইনকে চিপে পড়েছে, আবার এতদিন নির্বাচন চেয়েছে, নির্বাচন জিকির করেছে, আর এখন যদি বলে যে নির্বাচন চাই না, এটা কঠিন। এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। এই যে নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে, এই বক্তব্যটা ওরকম ঘুরিয়ে পেঁচিয়ে কার্যত নির্বাচনের বিরোধিতা করার একটা এলিমেন্ট বা গন্ধ এখানে পাওয়া যায়। সামনে আরো এটা স্পষ্ট হবে। এখন এনসিপি কেন বিএনপির সাথে নির্বাচন পিছিয়ে দিতে রাজি হবে? কে বলবে যে না নির্বাচন আর পরে হোক? একটা সময় আমরা বলতাম নির্বাচন পিছিয়ে দিন। এখানে আমরা বলতে হিসেবটা বোঝেন, একটা সময় মানে পরিস্থিতি ঠিক হওয়ার আগে এখনই নির্বাচন এটা বলতো ভারতের দালালেরা। তারপরে ইউনুস যখন মোটামুটি গুছিয়েছে, সব বিচার সংস্কার দৃশ্যমান হচ্ছে, এখন ওই দালালেরা বলছে নির্বাচনের পরিবেশ নাই। বুঝতে পারছেন? মানে ভারত বাংলাদেশে কি চায়? অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চায়। যখন নির্বাচনের পরিবেশ থাকে না তখন বলে এখনই নির্বাচন, আর যখন নির্বাচনের পরিবেশ থাকে তখন বলে পরিবেশ নাই। ভারতের বাটপারি এবং ষড়যন্ত্র কি, আশা করি আপনারা এই মন্তব্যের মাধ্যমেই বুঝতে পেরেছেন। এবার আসেন, এনসিপি কেন নির্বাচন পিছিয়ে দিতে চাইবে? দুইটা বিষয়। যদি এনসিপি ফাইনালি যদি চালাক হয় এটাই করবে। আর ওরা যে কি চালাক তা তো দেখেন, ডাকসুতে যে ধরাটা খেয়েছে, আর ওদের মধ্যে যে অন্তর্কন্দল, ওরা স্মার্ট হলেও স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে না। যেমন ডাকসুতে মাহফুজের কথা এবং তুহিন হুজুর নামের এক লাল মৌলানার কথায় চলতে যে আব্দুল কাদের নাকানি চুবানি খেয়ে একদম শেষা পর্যায়ে চলে গেছে। আব্দুল কাদের এখন ইতর শ্রেণীর একটা প্রাণী, মানুষ থুথু দেয়, এবং ওর সাথে কেউ নাই, এনসিপি নাই, বাকসাস নাই। ও ওই গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পরবর্তী ছাত্র শক্তি না কি একটা ঘটনা হচ্ছে, ওখানেও কোনো পোস্ট পজিশনে নাই। মানে এখন আব্দুল কাদেরের মতো 9 দফার বাহক, এটা গুরুত্বপূর্ণ। 9 দফার ঘোষকের চাইতে বাহকের মর্যাদা আমার কাছে বেশি। 9 দফার রচয়িতা শিবির ফরহাদ মির্জা গালিবেরা, কিন্তু 9 দফাটা বাহন করেছেন আব্দুল কাদের। সেই আব্দুল কাদেরের মতো সাহসী ব্যক্তিত্ব এখন না আছে এনসিপির ছাত্র সংগঠনের কোন পোস্ট পজিশনে, না আছে মূল রাজনৈতিক দল এনসিপির পোস্ট পজিশনে, কোথাও নাই। এখন আছে মাহফুজের সাথে, আগে মাহফুজের সাথে ছিল। কি সেটা? মাহফুজ যদি বিএনপিতে যায়, আব্দুল কাদের বিএনপিতে যাবে, কিন্তু বিএনপিতে যাইলে অন্য গ্রুপের মাইর খাবে, এটা কোনো সন্দেহ নেই। বিএনপির যে গ্রুপে আছে না, অন্য গ্রুপ পিটাবে যে তুই কে, তুই এখানে আসছিস কেন? মাহফুজ নিজেও মাইর খাবে, হোয়াট এভার। এখানে এইসব গ্রুপিং এর কারণে যে ভিপি ক্যান্ডিডেট হয়ে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে আজকে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে এবং বেসামাল কথাবার্তা বলছে আব্দুল কাদের। প্রুভ দ্যাট এনসিপি চাইলেও স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে না, সেই ক্যাপাসিটি তাদের নেই। এই জায়গায় এনসিপি যদি স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে, তাদের জন্য সিদ্ধান্ত হচ্ছে যে তারা জামাত ইসলামীর সাথে জোট করবে। জামাতের সাথে জোট করলে বিএনপি যেহেতু একদম করুণ পরিণতি, এই পরিণতিতে ভালো সংখ্যক কিছু সিট এনসিপি পেতে পারে, যেটা এনসিপি রাজনীতি ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। এবং 5 বছর পর বিএনপি কে পরাজিত করে এনসিপি বড় দল হয়ে উঠতে পারবে, সেকেন্ড হতে পারবে। আর যে সেকেন্ড হয় সে যে কোনো সময় ফার্স্ট হয়ে যেতে পারে। আর গণতান্ত্রিক রাজনীতিতে আজকে যে সেকেন্ড, 5 বছর পর সে ফার্স্ট, এটা একটা রিয়ালিটি। কারণ মানুষ এক দলকে বেশি দিন পছন্দ করে না, ভালো কাজ করলো। এটা আপনারা যুক্তরাষ্ট্রের দিকে তাকালেও দেখেন যে রিপাবলিকান বা ডেমোক্রেটরা সর্বোচ্চ 2 বার ক্ষমতা আসে টানা, এরপরে আর পারে না, তার মানুষ পছন্দ করে না। একদম সুষ্ঠু ডেমোক্রেসি যেসব জায়গায় 5 বছর পর পরে মানুষ সরকার পাল্টায়। ইউকেতে তো কয়েক মাস পর পর পাল্টায়, প্রধানমন্ত্রী পাল্টায়, পছন্দ হয় না, অভিশংসনের মুখে পড়ে, অনাস্থার মুখে পড়ে। সেই জায়গায় এনসিপি যদি জামাতের সাথে জোট করে তাহলে তাদের ভবিষ্যৎ ভালো, এবং জামাতের সাথে জোট করলে এনসিপি অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন চাইবে, কোনো সন্দেহ নেই। কারণ জামাত এখন নির্বাচন চায়, নির্বাচনী বিষয়ে এখন সিরিয়াস দল জামাত এবং ডক্টর ইউনূস সরকার। আর এনসিপি যদি জামাতের সাথে জোটে না যায় তাহলে এনসিপি নির্বাচনের বিরোধিতা করবে বিএনপির সাথে। কারণ কি, এনসিপি কি কোনো সিট পাবে জামাতের সাথে জোটে না গেলে?
জামাত জোটে না যে এনসিপি কোন সিট পাওয়ার যোগ্যতা বাংলাদেশে রাখে না, একটা সিট পাওয়ার যোগ্যতা রাখে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এমন কোন আসন নাই যেখানে এনসিপি জিতে আসতে পারবে। তো এই জায়গায় জামাতের সাথে জোটে থাকলে এনসিপি নির্বাচন চাইবে, আর জামাতের সাথে জোটে না থাকলে বিএনপির সাথে নির্বাচন পেছানোর দাবিতে রাজি হবে। এটা হচ্ছে বাস্তবতা এনসিপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। এইসব কথাবার্তা থেকে গন্ধ পাওয়া যায় যে নির্বাচন পেছালে ভালো হয়, পরিস্থিতি ঘোলাটে হতে পারে, এই সেই নানান কথাবার্তা। আরব আমিরাতে কারাবদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, এটা সরকারের আর একটা সফলতা যে আরব আমিরাতে সেই কারারুদ্ধদের এক পর্যায়ে সবাইকে ফিরিয়ে আনতে পেরেছে। এটা এই সরকার ছাড়া অন্য কোনো সরকার পারত না। নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি যে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কার অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানানভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে বলেছে, এখানে জামাতের বিরুদ্ধে বলা হয়েছে অনেক কিছু। তাই মূল বিষয় হচ্ছে এনসিপি যদি নির্বাচনে বিরোধিতা করে তাহলে তারা বলবে যে সংস্কার এখনো হয়নি, আরো সংস্কার হতে হবে। এই পয়েন্ট সামনে রেখে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলতে পারে, কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বললে বাস্তবে ওটা পরাজয়ের ভয় হবে। তারেক রহমানকে নিয়ে পুরো বিএনপি হতাশ। বিএনপি এখন নির্বাচন পেছানোর সুযোগ খুঁজছে, পারবে না, এটা সম্ভব নয়। ওই ডাকসু নির্বাচন পেছানোর সুযোগ খুঁজছে, রিটে খুশি হয়, শিশির মনির আইনজীবী এতে ক্ষুব্ধ হয়। আবার রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কিছুদিনের জন্য পেছানোর পর ছাত্রদল বিজয় মিছিল করে জেলা ছাত্রদলকে সাথে নিয়ে, মজা না? নির্বাচন পেছানো হচ্ছে। বিএনপির অনেকগুলো নাম আছে, জাতীয়তাবাদী আপত্তি পার্টি, সংস্কারে আপত্তি, জাতীয়তাবাদী টেম্পোস্টান পার্টি, টেম্পোস্টান থেকে চান্দা নেয়, আবার জাতীয়তাবাদী পেছানো পার্টি এখন নির্বাচন পেছাতে চায়। ডাকসু নির্বাচন পেছাতে চেয়েছে, রাকসু পেছাতে চেয়েছে, রাকসু কিছুদিন পেছাতে পেরে খুশি আর খুশি, বিজয় মিছিল করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে যে এখন নির্বাচন হলে মানসিক চাপ পড়বে শিক্ষার্থীদের উপর। মানে জাতীয়তাবাদী পেছানো পার্টি, পিছিয়ে দেন পার্টি। কিন্তু কিছুদিনের জন্য পেছাতে পারলেও আসলে তাদের কোনো অর্জন হয়েছে? রাকসুতে পেছাতে পেরেছিল, কোনো লাভ হয়েছে? নির্বাচন পেছানোর বিরুদ্ধে শিবির রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছিল, শিবির ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু কি হয়েছে? শিবির তো জিতেছে। ছাত্রদল বিজয় মিছিল করেছিল পেছাতে পেরে, কিন্তু সেই ছাত্রদল তো একটাই ধরতে পারে নাই। মজা না? এরকম তারেক রহমান দেশে আসতে পারবেন না, আসবেন না, এটা বিএনপি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। মানে এতদিন যে নাটক করতে পেরেছিল, এই কালকে আসবে, পরশু আসবে, অমুক দিন আসবে, তমুক দিন আসবে, ডিসেম্বর ইজ কামিং, তারেক রহমান ইজ কামিং, না কি কি বলতো, তারেক রহমান আর আসছেন না। এদিকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে জাইমা রহমানের একটা বক্তব্য, যদি এটা অরিজিনাল জাইমার বক্তব্য নয়, ছড়িয়ে পড়েছে কি যে এই জামাতি ইউনূস প্রশাসনের অধীনে তারেক রহমান তফসিল ঘোষণা হলেও দেশে যাবেন না। বিএনপির লোকজন এটা বিশ্বাস করে ফেলেছে যে তারেক রহমান আর দেশে আসছেন না। পরাজিত হলে তো আসবেন না, আর বিজয়ী হলেও তখন বিএনপি বলবে তারেক রহমানকে সারা দলও চলে, আমরা নির্বাচনও করতে পারি, বিজয়ী হই, তাহলে তুমি কে? তারেক রহমানকে বিএনপি তখন আসতে দেবে না। কিন্তু খালেদা জিয়ার এই অসুস্থতার এই চূড়ান্ত মোমেন্টে তারেক রহমান দেশে আসতে না পারায় বিএনপি মনোবল ভেঙে পড়েছে, বিএনপি হতাশ হয়ে পড়েছে। এমনিতেই চান্দাবাজির কারণে বিএনপির যারা সফট সমর্থক ছিল তারা সবাই জামাতের টান নিয়েছে, আর এখন আরেকটু হার্ড সমর্থক যারা তারাও হতাশ হয়ে পড়েছে। এখন এই জায়গা থেকে বিএনপি সামনে কোনো উপায় নেই, পরাজয় নিশ্চিত, তারা নির্বাচন পেছানোর ধান্দা করছে। রবিন ফারানা বলেছে যে শীঘ্র নির্বাচনের সম্ভাবনা আমি দেখি না, অথচ সরকার বলেছে নির্বাচন হবেই। বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছে নির্বাচন অনিশ্চিত। বুঝতে পারছেন? এই জায়গায় বিএনপি প্রথমে ওই বিএনপির বঞ্চিত কিছু নেতাদের
টকশোতে প্রথমে বলাচ্ছে যে নির্বাচন হবে না। বিএনপি নেতারা এখন পর্যন্ত বলে নাই, কিন্তু তারা কিছুদিনের মধ্যে বলবে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন হবে না, এটা তারা বলবে। তবে বিএনপির মিত্র যারা সিট পার্টি, যাদেরকে বিএনপি সিট দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, সিট জিতে আসবে, যদিও তারাও এখন বিএনপির কাছে যায় না, কারণ বিএনপি নিজেরাই জিততে পারবে না, তারা বিএনপি কে জেতাবে কিভাবে? আর যতটুকু সম্ভাবনা ছিল তারা ধানের শীষে নির্বাচন করতে পারবে না, তাদের নির্বাচন করতে হবে মূলা মার্কায়, বেগুন মার্কায়, কেটলি মার্কায়, বদনা মার্কায়। এই পরিস্থিতিতে বিএনপি জোটের শরিক হলেও যেটা কঠিন হয়ে যাবে। ধানের শীষ পেলে একটা ভাব থাকতো, সেটাও নাই। আর সিট পার্টিগুলোর আগ্রহ বিএনপির প্রতি তেমন নাই, তারপরেও কিছু সিট পার্টি আছে, কিছু তো করার নাই, যদি পাই এই আশায় বিএনপির সাথে আছে। তো বিএনপি সিট পার্টিগুলোর মাধ্যমে এখন বলাচ্ছে, কি বলাচ্ছে? যে নির্বাচন হবে না, নির্বাচন অনিশ্চিত, এটা তোমরা বলো। এখন এরা বলা শুরু করেছে। কিছুদিন পর বিএনপি স্থায়ী কমিটির আমি সোলাইমান বলছি, আপনারা লিখে রাখেন, কিছুদিন পর বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলবে নির্বাচন হবে না, নির্বাচন অনিশ্চিত। এখন বলছে বিএনপি ল্যাসপেন্সাররা, বিএনপি সিট পার্টিরা এখন বলছে নমিনেশন বঞ্চিত রবিন ফারহানারা, সামনে বলবে সালাউদ্দিন মির্জা ফখরুলরা। কিন্তু এটা বললেও লাভ নেই, নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে এবং সেকেন্ড হতে হবে, নইলে হারিয়ে যাবে। পরপর 2 নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের নিবন্ধন নিয়েও প্রশ্ন ওঠে। 24 অংশগ্রহণ করে নাই, এখন যদি আবার 26 অংশগ্রহণ না করে তাহলে বিএনপি নিবন্ধন থাকে কিনা, এটাই একটা প্রশ্ন, কিছু করার নাই। তো দর্শক, বিএনপি জোটের একজন মিত্র, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি তাকে ল্যাসপেন্সার বা সিট পার্টি এগুলো বলবো না, কিন্তু অন্যান্য অনেক আছে। কর্নেল অলি স্যার, আমি তাকে স্যার বলে ডাকি, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি বলছেন নির্বাচন নিয়ে সন্দেহ একেবারে অমূলক নয়। তো এটি হচ্ছে বিএনপির স্ট্র্যাটেজি। তো নির্বাচন অনিশ্চিত, নির্বাচন নিয়ে সন্দেহ, এই ন্যারেটিভ, এই কথা বাজারে ছেড়ে দিচ্ছে, এই কথা বাজারে প্রচার করছে বিএনপি, প্রচার করা শুরু হয়ে গেছে। বিএনপি কর্নেল অলিদের মাধ্যমে প্রথমে এটা বাজারে একটু টেস্ট করবে, তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলা শুরু করবে। এতদিন কিন্তু বলেন নাই। এখন কেন কর্নেল অলির কাছে নির্বাচন নিয়ে সন্দেহ? তারেক রহমান আসতে পারছেন না, তারেক রহমান আসবেন না, খালেদা জিয়া নাই নির্বাচনে, এখন অনিশ্চিত, এছাড়া কোনো যুক্তি নেই। বরং আমরা দেখছি যে নির্বাচনের পথে বাধাগুলো অতিক্রম করে, যেমন জুলাই সনদে আইনি ভিত্তি হচ্ছে, গণভোটের ফয়সালা হয়েছে, আওয়ামী লীগের বিচার হচ্ছে, আমরা যে কন্ডিশন গুলোর কারণে নির্বাচনের বিরোধিতা করতাম সেই কন্ডিশন গুলো ফুলফিল হয়েছে। এখন নির্বাচন অনিশ্চিত হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু বিএনপির কাছে, বিএনপি পন্থীদের কাছে, বিএনপি জোটের কাছে কেন অনিশ্চিত হয়ে যায়? তারেক রহমান নাই, সেকেন্ড হওয়াটা কঠিন হয়ে যাবে। এটা বিএনপির সামগ্রিক প্ল্যানের অংশ, নির্বাচন নিয়ে সন্দেহ প্রচার করা, কিন্তু কিচ্ছু করতে পারবে না। অলি আহমেদ বলেন নির্বাচন নিয়ে জনমনে যে সন্দেহ তৈরি হয়েছে, জনমনে কোনো সন্দেহ তৈরি হয়নি, বিএনপির মনে পরিকল্পিত সন্দেহ তৈরি হয়েছে এবং বিএনপি পরিকল্পিতভাবে জনমনে সন্দেহ ঢোকানোর চেষ্টা করছে। কিন্তু আপনারা পারবেন না। কেন পারবেন না? এই যে আমরা বলছি, এই কারণে পারবেন না। আর আপনাদের কথার চাইতে আমাদের কথার তাসির বেশি, আমাদের জনপ্রিয়তা বেশি, আমাদের কথা বেশি মানুষ শুনে। তো একেবারে অমূলক নয়। এখানে সরকারের সদিচ্ছার অভাব খেয়াল করা যাচ্ছে। ওই জিল্লুর রহমানের বক্তব্য মেরে দিচ্ছে সরকারের, অথচ সরকার পুরোপুরি প্রস্তুত, আর 1-1.5 সপ্তাহের মধ্যে তফসিল। এলডিপি সভাপতি বলেন 24-এর নির্বাচনে পুলিশের কাছ থেকে অস্ত্র লুট এবং অনেক আওয়ামী লীগ পন্থী পুলিশ সদস্য অস্ত্র এদিক ওদিক করেছে, সেসব অস্ত্র এখন জনগণের কাছে পৌঁছে গেছে। নির্বাচনকে সামনে রেখে সেসব অস্ত্র ঝঞ্ঝানি শুরু হয়েছে, অথচ সরকার নির্বাক দেখা যাচ্ছে, সরকারকে অস্ত্র উদ্ধারের কোনো তৎপরতা নাই। অস্ত্র উদ্ধার শুরু করলে তো আপনার বস বিএনপি ধরা পড়বে। আর এই যে বিএনপি নির্বাচন হবে না, নির্বাচন চাই না, নির্বাচনের পরিবেশ নেই, কি বলবে? বলবে যে এই যে পরিবেশ নেই, লেভেল প্লেইং ফিল্ড নেই, জামাতি প্রশাসন, অস্ত্র আছে, এই সব ন্যারেটিভ কর্নেল অলি যেটা বলছেন এটা তারেক রহমানের বক্তব্য, এইটাই বিএনপি নেতারা বলা শুরু করবে। নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছার অভাব দেখছেন তিনি। মিলাদ মাহফিলে ব্যাংক থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুতদের মানবিক বিচারে ফিরিয়ে আনা, এটা চট্টগ্রামের লোক, এগুলো ওই সালম যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের পক্ষে জামাত নেতাও বলেন এটা নির্বাচনী রাজনীতি, এটার সাথে নীতি নির্ধারণের কোনো সম্পর্ক নেই। অলি আহমেদ বলেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, বিদেশে কোনো বিনিয়োগ আসছে না, এগুলো সব বিএনপি শিখিয়ে দেওয়ার কথা। এইসব কথাবার্তা বলে
নির্বাচন পেছানোর সুযোগ খুঁজছে বিএনপি।